আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৬৬ লিখেছেন ইলমা বেহরোজ। সেই ঝড়ের সন্ধ্যাতে, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রেদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। বলল, আমির সারা বছর ঢাকায় থাকে, শুধু বর্ষাকাল আর শীতকালে গ্রামে আসে। সে সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আর আমার সাথে তাস খেলে। বলে, যদি আমি ওকে হারাতে পারি, আমি যা চাইবো তাই দিবে। একটু প্রশংসা করি। আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য, আমির সেদিন হেরে যায়। আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের কখনো আমরা স্বীকার করি না। এটা আমাদের নিয়ম। নিজ গ্রামের মেয়ে হারানো দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মাতাব্বর। আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি। বিশ্বাস করো, আমি তোমাকে যেদিন দেখি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। আব্বাকে বলেছি তোমাকে এনে দিতে, তিনি দিলেন না। আটপাড়ার মেয়ে তুলে আনা যাবে না, কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন বড় চাচা বললেন, তোমার মায়ের কথা, তিনি মুক্তিযোদ্ধা, গ্রামের অনেকের কাছেই শুনেছেন তোমার মা নাকি মেয়ে বিয়ে দিবেন না। দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকেই লাগবে। তোমার রূপ এমন যে সারা বছর ভোগ করলেও পাংশে লাগবে না। শেষ কথাটা শুনে রাগে পদ্মজার কপাল যেন চামড়া কুঁচকে যায়, তবে টু শব্দটি করল না। রিদওয়ান বলেছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে। তবুও আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি। কতটা পছন্দ করেছি ভাবো একবার। ভাবো পদ্মজা, একটু ভাবো। রিদওয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখ মুখ ক্রোধ এনে বলল, কিন্তু নিজে পছন্দ করে ফেলল। আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল। আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই পরদিনই আমির তোমাদের বাড়িতে যায়। কথা দিয়েছিল এশার আজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দিবে। ধরকদের বিত্রী ঘরে আমি অপেক্ষায় ছিলাম, মাঝরাত অবধি অপেক্ষা করেছি। তারপর অন্দরমহলে চলে যাই। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে, তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দেবে। যদিও সবাই জানে আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না। তাই কথা দিলেন তোমার সাথে বিয়ে হবে, যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়। আমাকে তখন আদেশ দেওয়া হয় সৈয়দকে খুন করতে হবে। সৈয়দ আমিরের সাথে বেয়াদবি করেছে, যা আমিরের গায়ে লেগেছে। ও চায় না সৈয়দ আর বেঁচে থাকুক। আমিরের আদেশ পালন করতেই হবে। কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলল, পদ্মজা সমাজের বউ হলেও ঘরে তোর বউ হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই সৈয়দকে সরিয়ে দিই, সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। কিন্তু অবাক কাণ্ড কি জানো, তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। মহিলা এত ভয়ানক আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কিরকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি জানতেও পারবে না। রিদওয়ান থামল। সে আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার কোনো ভাবান্তর হলো না। সে জানে এই ঘটনা, চিঠিতে পড়েছে। রিদওয়ান বলল, পরদিন সালিশে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না, আমার আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনেও মনে নেই। তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমি জানো। 2 মাস অন্তর অন্তর দান করেন, সবার অভাব দূর করেন, চিকিৎসা করেন।
ওনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না। সে যাই হোক, পরের কথা বলি। আমির যখন শুনলো তোমার আম্মা দুটো খুন করেছে, ও চিন্তায় পড়ে যায়। আমির ধূর্তবাজ, চালাক, ও মানুষ চিনে। ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ। তাই আমাকে নিষেধ করলো বিয়ে বাড়িতে আমার মুখ না দেখাতে। চিনে গেলে সমস্যা হবে। আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করলো। আমি তো পদ্মজা মাঝপথে প্রশ্ন করলো, আপনি এই গ্রামের ছেলে, আম্মা আর আম্মাও এই গ্রামের মেয়ে বউ, তারপরও আপনাকে চিনতেন না? ওই যে বললাম, কখনো হাওলাদার বাড়িতে ছেলে হিসেবে দেখলেও মনে নেই, নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। তাছাড়া আমাকে সত্যি অনেকেই চিনে না। নাম শুনলে মুখ চিনে না, মুখ চিনলেও হুট করে দেখলে ধরতে পারবে না। সব সময় এখানে থাকি, অন্দরমহলে থাকি, রাতে বের হই, ট্রলারে থাকি। এটা খুব সহজ ব্যাপার। তোমার আম্মা চিনতেন না বলেই বেমানান লাগবে না। আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন, নিজের সংসার আর 3 মেয়েকে নিয়েই থাকতেন। কথাগুলো অবহেলার স্বরে বললেন রিদওয়ান। পদ্মজা কিছুই বলল না। রিদওয়ান ভ্রুকুটি করে বলল, কোথায় যেন ছিলাম? পদ্মজা জবাব দিল না। রিদওয়ান মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই আবার বলা শুরু করলো, আমিরের কথা মতো সে হেমলতার মুখ দেখেনি, যায়নি ও বাড়িতে। বিয়ের 2 দিন আগেই মেয়েগুলোকে ঢাকায় চালান করে দেওয়া হয়। সেখান থেকে আলমগীরে আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে রয়ে যায়। সে মেয়েকে পদ্মজা আর আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওড়ে। অন্দরমহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল। হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তাড়া ছিল। আবার মেয়েটি অনেক দূরের। তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় ও হাওরের শুরুতে ফেলে দেয়। তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা, যেখানে মোড়ল বাড়ির পরিবার ছিল। রিদওয়ান ট্রলারের ভেতর ছিল। সে হাবলুকে তাড়া দেয় দ্রুত ট্রলারে ঢুকতে। তারপর কাহিনী পদ্মজার জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়। সে হতভম্বর হয়ে প্রশ্ন করল, আর আর হানিফ মামার ব্যাপারটা? রিদওয়ান খুব বিরক্ত নিয়ে বলল, এসব ছোটখাটো ব্যাপার? এই শালা আমাদের সাথে লোক ছিল। তারপর আধিপত্য দেখাতে শুরু করে। টাকা চায় অনেক। আমিরের উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়। তার চাহিদা বেড়ে যায়। অনেক দিন সহ্য করার পর একদিন ওপরে পাঠিয়ে দিই। রিদওয়ান হাসল, যেন খুব মহৎ একখানা কাজ করেছে। তারপর আবার বলল, প্রান্তর আব্বা আর আব্দুলের নিয়েও প্রশ্ন করবা নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই। 2 জন সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ বিষয়। প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এইসব বাদ দাও, আমরা আমিরের কথায় যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে। এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে। তারপর দিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেননি। প্রান্তের বাপ খুন হয়। প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমির স্বীকার করতে এসে তার প্রেমে পড়ে যায়। বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়। তারপর অবশেষে বিয়ে হয়। সবকিছু এক সুতোয় গাঁথা। এ কেমন যোগসূত্র!
পদ্মজার মাথা ভন ভন করতে থাকে। এতদিন একটা চক্র তার আশেপাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল। সে শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। রিদওয়ান বলল, বিয়ের দিন বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম, ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি, সে তো তোমার রূপে একদম কোপকাত। তারপর ঘটনা বোধহয় জানো, আমির আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখতে শুরু করে। এ সময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয়, পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেওয়াল ভেঙে পৌঁছাতে পারোনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারে। কার মুখ থেকে যেন আমির শুনেছিল ব্যাপারটা। শুরুতে ভেবে নিয়ে আমির, সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ও ছিল। মহিলার চাহনি কথাবার্তা খুব বেশি ধারালো আর সজগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে। মাঝপথে কাটা রাখা ভালো না। এটা কিন্তু আমার কথা না, আমিরের কথা। রিদওয়ান পদ্মজার মুখভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল। রিদওয়ান পদ্মজার মেজাজ আঁচ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল। পদ্মজা চমকে তাকালো। তার চোখ জলে টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রিদওয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়েকদিন পরেই। সেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মা কি এক রোগ হয়েছে, মারা যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল, আমার ঠিক মনে নেই। অনেক দিন আগের ঘটনা তো, তাই আমির আর পরিকল্পনা বাদ দিল। কয়েকদিন পর তোমাকে নিয়ে ঢাকায় চলে যায়। তখন আর এসবের লাভ নেই। কয়েকদিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরই খুন করতো। এটা হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরিক্ষণের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার! শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাতে পায়ের বাঁধন খোলা থাকতো, তবে সে রিদওয়ানের গা জ্বালা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হই হই করে ওঠে, আরে আরো বাকি আছে, থেমে গেলে তো চলবে না। যেদিন তোমার মেট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়ি আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলা মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধহয়। আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম রুম্পা বাবির ঘরটা নজর রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন। তোমার মায়ের কথা, উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়ার কথা। শেষ রাতে আমি আর আমিরে ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতর ঢুকছেন। কত সাহস! মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করেছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরেই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না। তখন আমি ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল যখন তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। এখানেই কিন্তু সবকিছু শেষ নয়। তোমরা ঢাকায় যাওয়ার পর উনি আরো 2 বার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিল। 2 বারই বাবলু ওনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখেছি। তখন আমির জানালো
আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দেই। কিন্তু তিনি আর আসেননি। কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছেন এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছু নেই। নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু একটা হবে, জানি না এত। তোমার মায়ের ও ভাগ্য ভালো, দুইবার মেয়ে দুইবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও হয়নি, দুইবার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। ওনার মৃত্যুটা লেখা রোগে। সে যাই হোক, দেখো, আমি জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছ, রাগ হচ্ছে না ভেবে? পদ্মজার নির্বাক খাড়া, তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি নেই। রিদওয়ান আবার বলতে শুরু করলো, আমি তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসিনি। তুমি ভেবেছ সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে এসেছে। এটা মিথ্যা কথা। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম দিয়েছে 6 মাস আগে। বিনিময়ে 30টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটু দাগও থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে, এমন কখনো হয়নি। এইবার সব উল্টোপাল্টা হয়ে গেছে। আমিরের উপর চাপ আসতে থাকে। ও টাকাগুলো খরচ করে ফেলেছে। কি করেছে কে জানে। কুয়েত থেকে হুমকি আসে, আরো 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ওই করতে পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা সব ক্ষমতাশালী। বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়েই আছি, বিশেষ করে আমির ওর বাপ। তাই আমির এখানে এসেছে। এ মাস শেষ হওয়া আর 12 দিন বাকি। মেয়ে পাচার করতে হবে 8 দিন পরেই। মেয়ে জোগাড় হয়েছে 9 জন। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। তাই এখন খুব চাপ। আর মরার উপর খাড়ার গা হিসেবে উপস্থিত তুমি। রিদওয়ান শব্দ করে হাসলো। তার হাসি যেন থামছেই না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। 200 বছর চলেছে, আর কত চলবে? কিন্তু আমরা সেটা হতে দেব না। আমির তো দেবেই না। আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে, বেঁচে থাকার একটাই অংশ। যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করলেই দিতে পারতেন, সেটা কেন করেননি? পদ্মজের ভেতর প্রতিরুদ্ধ তুফান চলেও কণ্ঠ শান্ত। রিদওয়ান স্বাভাবিক স্বরেই জানালো, কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না? মেয়েগুলো 2 মাস ধরে এখানে এসেছে। প্রথম 15 দিন বৈভর ধর্ষণে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। শরীরে বিভিন্ন দাগ বসে গেছে। তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে। তারপরও 1 মাস ঔষধপত্র দিয়ে মেয়েগুলোকে ক্ষতিপূরণের চেষ্টা করেছে, হয়নি। তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলোকে পিটাচ্ছে। আর 2টি মেয়ে মারা গেছে। আগে লাশ ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখে না পড়ে, পুরো পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা বলল, আমি মেয়ে পাচার করতে দেব না। কি করবে? পদ্মজা নিশ্চুপ, কিছুই পারবে না। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়ব না, আর আমিরও তোমাকে ছাড়বে না। ও তোমার শরীরে আসক্ত, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরের রাতে ছিলে, সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য না, তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমায়নি। রুম্পা কখন কি করে দেয় সেই ভয়ে।
রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের। ওই বাবলুকে পাঠায়, হাবলুর ভাই বাবলু। দুজনই বংশগত জাত খুনি। কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাইয়া তার বউকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সাথে ওরা পারতো না। সেখানে তুমি ব্যাগরা দাও, বাবলুকে খুন করে ফেলো। কি আশ্চর্য! একদম মায়ের রূপ পেয়েছ। পুরো দৃশ্য কিন্তু আমির দেখেছে। ও জঙ্গলে ছিল। এত এত চিন্তার মধ্যে তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও, তখন লাশ সরিয়ে দেওয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও, তখন আমির তোমাদের ঘরে চলে যায়। এমনিতেই আমিরের জ্বরও হয়েছিল, মেয়ে জোগাড়ের চিন্তা। এমন অবস্থায় তোমার খুনাখুনির কার্যক্রম আমিরকে পাগল করে তোলে, অস্থির হয়ে পড়ে। রানীকে খোঁজার নাম করে সে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকায় চলে যাও আমিরকে নিয়ে। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে। কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে। তাই আগে থেকেই কাজ এগিয়ে রাখে, পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও। মারার পরেও যখন ভয় পাওনি, তারপর বলল তোমাকে রক্ত দেখাতে। যদিও এটা মেয়েদের রক্ত দেখিয়েছিলাম তোমাকে। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়ায় হলেও ছেড়ে দিবে এই গ্রাম। কিন্তু তুমি তো মুখের উপর বলে দিলে ঢাকা ফিরতে যেন রাজি না তুমি। এই সত্যি তো তুমি আমিরকে ভালোবাসো। ভালোবাসা কি? পদজা দাঁতের দাঁত চেপে চোখের জল ফেললো। রিদওয়ান 2 হাত নাড়িয়ে বলল, আচ্ছা এসব ভালোবাসার কথা বাদ দাও। আমির তোমাকে ভালোবাসে না, সব ওর নাটক। ও তোমার রূপকেই ভালোবেসেছে। এখানেও সে রূপের শরীর তোমার। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। সেখানে তো হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে। সব শেষে ভালোভাবে বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না আর সব মেনে নাও, নয়তো তোমাকে মারতে হবে। আমির না মারলেও বড় চাচা, আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না। তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। ভালো নয় বাসলেও টাকার প্রতি তেমন টান, ওর তেমন সুন্দরের প্রতি টান আছে। ধরে রাখতে চাইলেও পারে। তোমার কাছে আমার অনুরোধ, অনেক করেছ, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশ ভালো ছেলে নয়, সব খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে সব। তবে জাফর ভাই, আলমগীর, এরা তো ভালো। এদের অনেক পিটিয়েও বড় চাচা আব্বা এই পথে আনতে পারেননি। জাফর ভাইকে এই সম্পর্কে কিছুই জানে না। জাফর ভাই একটু বোকা ধরনের, অনেক স্পর্শকাতক মন। মুরগির রক্ত দেখেই অজ্ঞান হয়ে যায়। তাই তাকে আর এই জায়গায় আনা হয়নি। আব্বার প্রথম ছেলে ছিল বলে মারেনি, রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য। তারপর বিয়ে করে বাইরে চলে গেল। আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করছে, সুযোগ পেয়ে পালিয়ে গেছে। আমির তো ছোট থেকেই তেজি। বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা। এসব গল্প করতে ভালো লাগছে না। ঘাড়টা খুব ব্যথা করছে। এত শক্ত আঘাত দিয়েছ, ডাইনি নাকি তুমি? রিদওয়ান আলতো করে ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল,
আচ্ছা, আসল কথা বলি। আমিরকে ছেড়ে পালিয়ে যাও। এই রাজত্ব থাবা দেওয়ার কথা ভেবো না। জীবনে কিছু পাইনি। মা জন্ম দিয়ে মারা গেছে। বাপের অবৈধ সন্তান আমি। ছোট থেকে অত্যাচারিত। আজও আমিরের আজও আমির আমার উপর অত্যাচার করে। অনেক দুর্বল ছিলাম। পানিতে চুবিয়ে রেখেছে। শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে। আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে। মানুষের আকুতি মিনতি ওর কাছে পরম শান্তির। তুমি ওর কাছে থেকো না। পালিয়ে যাও। পুলিশের কাছে যেও না। অন্য কোথাও গিয়ে থাকো। ও এখন মায়া দেখাচ্ছে। যখন স্বার্থে বেশ টান পড়বে ঠিকই হাত তুলবে, খুন করে ফেলবে তোমাকে। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছেন? রিদওয়ান পদ্মজার কথা বুঝতে পারল না। সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কি বললে? পদ্মজা কিছু বলতে পারল না। তার চোখে জল পড়ছে। পিছনের 6 বছর মিথ্যার জাল দিয়ে পেঁচানো কিছু সত্যি নয়, সব মিথ্যা, সব। আমির মাত্রই এসেছে। এখন শেষ রাত। সে পানি খেয়ে রাফেজকে বলল, নতুন মেয়ে 3জনকে খেতে দাও। চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মারবে না। রাফেদ বলল, আপনি ভাববেন না, সব সামলে নেব। আমির বিটু ঘরে চলে আসে। আমরা যাই তাহলে, সকালে কাজ আছে আমার। আমির কিছু বলল না, কপাল কুঁচকে রাখলো, সিগারেট ধরালো। খলিল বলল, ওই সেরে এখন কি করবি? আমির বলল, এটা আমার ব্যাপার। আরভিদ উচ্চস্বরে ডাকলো। আরভিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো। আমির বলল, বাড়ির পেছনে যাও, লতিফা থাকবে, জান দিবে নিয়ে আসবে। আরভিদ চলে গেল। আমির চেয়ারে বসে মজিদকে বলল, গেলে যাও, দাঁড়িয়ে আছো কেন? শফিক না এসেছিল? কোথায় গেল? রিদুর কাছে গেল, বলল খলিল। তারপর মজিদকে বলল, আইও ভাই, বাড়িত যাই। পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিস আর গোডাউনে আমি তো অনেকবার গিয়েছি। সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যে মনে হয়নি। আমিরের সত্যি পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে। ও কাঁচা কাজ করে না। আর আর আমরা মেয়ে আর আমরা মেয়ে আমার নিষ্পাপ 3 মাসের মেয়েকে কে খুন করেছে? বাবলু করেছে। রিদওয়ান এই প্রশ্নে থমকায়। পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য। দরজায় টোকা পড়ে। সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করে চেনা মুখ। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, শেষ রাতে এখানে? শফিক পদ্মজাকে জহুরি চোখে দেখল। শফিকের এলোমেলো চোখ, নোংরামি চাহনি। সে রিদওয়ানকে বলল, আসছি। আগে বল, আমিরের বউ এখানে কেন? এই মেয়েকেও চালান করে দিবে নাকি? আজ নিজেই চলে এসেছে। কোনো বিপদ? থানার কি অবস্থা? তারা কি আজ তারা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিল? আজমপুর মাতাব্বর মামলা করেছে। তার মেয়ে হারিয়ে গেছে। বিশাল বড়লোকদের ব্যাপার স্যাপার তো জানিস। আশেপাশের সব এলাকাতেই খোঁজ চলছে। আলমগীর আনন্দপুরেও পুলিশ আসবে। তাই তাদের জানাতে এসেছি, সাবধানে থাকিস। দুনিয়ার সব ভেজাল একসাথে এইবার আসতেছে। ভীষণ বিরক্তি নিয়ে বলল রিদওয়ান। শফিক তার গোঁফে হাত বোলাতে বোলাতে পদ্মজার পা থেকে মাথা অব্দি দেখল।
তারপর পদ্মজার পায়ের কাছে বসলো। পদ্মজার ফর্সা পা তার নজরে পড়ে, পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কাছ থেকে প্রথম দেখলাম। মেরেই তো দিবে নাকি? শরীফের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন লাগিয়ে দেয়। সে হুংকার ছাড়ল, একদম ছোঁয়ার চেষ্টা করবি না, দূরে সরুন। শরীফ অবাক হয়ে রিদওয়ানকে বলল, আরে এর তো তেজ অনেক, আমি সামলাই কেমনে? রিদওয়ান ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে রাখলো। আর তার সহ্য হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার। অন্য কিন্তু অন্য কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে। সে শুধু দৃশ্যটা উপভোগ করছে। শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না। মেরেই যখন দেওয়া হবে একটু উপভোগ করে দেখি, কি বলিস? পদ্মজার বুক ধকপক করছে। শেষমেশ তার ইজ্জতের হাত পড়েছে। সে ছটফট করতে থাকে ছুটার জন্য। পদ্মজা বাঁধা অবস্থায় উল্টো হয়েছিল। শফিক সোজা করে সঙ্গে সঙ্গে পদ্মজার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে ওঠে। শফিকের লোলুপ দৃষ্টি দেখে পদ্মজার শরীর রিরি করে ওঠে। সে প্রাণপণে ছুটার চেষ্টা করছে। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেওয়া। একাই 6 বছর। আচ্ছা যাক, তুই এখানে বসে থাক, দেখলে দেখতে পারিস। শফিক আরো অশ্লীল মন যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে। শফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে থাকে। এক দলা থুতু ছুঁড়ে দেয় শফিকের মুখের উপর। শফিকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসায়। পূর্ণ ক্ষত স্থানে পুরো চামড়া ছিলে রক্ত বেরিয়ে আসে। ব্যথায় পদ্মজার সারা শরীর টনটন করে ওঠে। আর্তনাদ করে ওঠে আম্মা বলে। তখনই দুটি পায়ের শব্দ ভেসে আসে। কেউ একজন দৌড়ে এদিকে আসছে। রিদওয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ঘরে এসে প্রবেশ করল আমির। রিদওয়ানের ধারণাই সত্যি। আমির পদ্মজার চিৎকার শুনেই চলে এসেছে। আমির এখানে এসে জানল রিদওয়ান শরীফকে নিষেধ। শফিকও তো বলেনি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। শফিক আমিরকে দেখে হাসল। আমির, এই বউ তো। চোখের পলকে সেই হাসি মিলিয়ে যায়, কথা বলাও থেমে যায়। আমির থাবা মেরে ধরে শফিককে। রিদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। একটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শফিক কিছু বুঝে ওঠার পূর্বেই আমির ছুটে গিয়ে শফিকের গলার রগ কেটে দিল। রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপর। আমির নিঃশ্বাস বন্ধ করে ছুরি দিয়ে শফিকের 2 হাতে আঘাত করে, পেটে বুকে আঘাত করে। শফিকের মাথা 2 হাত ধরে দেয়ালে শব্দ তুলে আঘাত করে। শফিকের মুখ থেকে গোর গোর ধরনের একটা শব্দ বেরিয়ে আসে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে পদ্মজা ভীত হয়ে পড়ে। রক্ত সারা ঘরে রক্তপরী হয়ে ওঠে। পদ্মজার শরীর কাঁপতে থাকে। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখছে। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে। পদ্মজার চোখ বুজে জোরে কাঁদতে থাকলো।
আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছে না। দরজার বাহিরে এসে দাঁড়ালো রাফেদ রা- মজিদ খলিল রাফেদ আরভিদ। মুহূর্তে চারদিকে থেমে যায় সব শব্দ। শরীফের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে, চোখ দুটি যেন বেরিয়ে এসেছে। গলার রগ থেকে ফিনকি কে রক্ত বের হচ্ছে। যে কোনো সাধারণ মানুষের কাছে এই দৃশ্য দেখা মানে ওই মুহূর্তে মৃত্যুবরণ করা। গড় গড় করে বমি করে পদ্মজার সারা শরীর কাঁপছে। এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না। মুহূর্তে ঘটনা সে হার মেনে নিয়েছে, মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে মনে ভয় ছাড়া আর কিছু নেই, ভালোবাসার রাগ ঘৃণা ক্রোধ কিছু নেই, সে শুধু ভয় পাচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।